একটা পেশেন্টকে যেভাবে অ্যাপ্রোচ করি ওইটাই, একটা রোগী আসলো বেডে আমরা যা যা করি সেটাই। যে তোমাদের যেহেতু থার্ড ইয়ার, পুরো প্রোফর্মাটা তো একটু কঠিন, কিন্তু তোমরা এখন জাস্ট মানে হেডিং গুলো মনে রাখবা, হেডিং এর আন্ডারে কি কি করা দরকার সেগুলাই, ঠিক আছে? এটাই এখন তার এটা নিচে, এটা নিচের দিকে, এটা ওই আচ্ছা, মানে ক্লিনিক্যাল অ্যাপ্রোচ টু এ পেশেন্ট এর প্রথম যে এটা সেটা হচ্ছে কি পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, পার্টিকুলারস অফ দ্য পেশেন্টের এগুলা কেন প্রয়োজন? এখানে ঠিক আছে, নেম, ঠিক আছে, এইজ, জেন্ডার, অকুপেশন এন্ড মেইলিং অ্যাড্রেস উইথ মোবাইল নাম্বার। এটা হচ্ছে আমাদের মানে পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। নেম, নেম দিয়ে আমরা কি বুঝবো? নেম দিয়ে আমরা বুঝবো এটা মেল ফিমেল বুঝতে পারবো, প্লাস দেখি মানে মুসলিম হিন্দু, মানে হিন্দুদের এক ধরনের অনেক আলাদা কিছু রোগ হতে পারে, ডিজিজ, মুসলিমদের কিছু ডিজিজ হতে পারে, এগুলো যে আমরা নেমটা আমাদের দরকার। এইজ, এইজ দিয়ে আমাদের দরকার হচ্ছে কি এক্সট্রিম অফ এজ, যদি তাদের এক্সট্রিম অফ এজ অর্থাৎ ওল্ড এজ, এদের মানে এমআই হয় উইদাউট পেন, মানে সাইলেন্ট এমআই বেশি হয়, ওদের চেস্ট পেন হয় না, তাহলে আমরা এজ যখন এজ দিয়ে আমরা আমাদের ইম্পর্টেন্স আছে। আর জেন্ডার, মেল এবং ফিমেল জেন্ডার, ফিমেল জেন্ডার হলে আমাদের এখানে মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেওয়া লাগবে, তারপরে প্রেগনেন্সি হিস্ট্রি, প্যারা, গ্রেভিড, এগুলা সেজন্য। অকুপেশন, অকুপেশন হ্যাজার্ড আছে কিছু অকুপেশন রিলেটেড, যেমন যারা ওই গার্মেন্টস ফ্যাক্টরিতে বিশেষ করে কটন উল ফ্যাক্টরিতে কাজ করে এদের অ্যাজমাটিক হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আর যারা মানে ইয়াতে মেল মানে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আর যেখানে এয়ার পলিউটেড থাকে সেখানে ওদের ইয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সিওপিডি, অ্যাজমা। তাহলে আমাদের অকুপেশনটা নিতে হবে লাইফ টাইম অকুপেশন, মানে লাইফ টাইম অকুপেশনটা ইম্পর্টেন্ট। আর মেইলিং অ্যাড্রেস উইথ মোবাইল নাম্বার কেন দরকার? আমাদের পেশেন্টকে সাথে আমাদের যোগাযোগ করার জন্য, পেশেন্টের ফলো আপে আসার জন্য, যোগাযোগ করার জন্য দরকার। তাহলে আমাদের আজকের হাউ উইল ইভালুয়েট ক্লিনিক্যাল ইভালুয়েশন অফ এ পেশেন্ট, এক নম্বর মানে নাম্বার 1 পয়েন্ট ইজ পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট। এখানে আরো কিছু থাকবে কিন্তু মূলত হচ্ছে এগুলাই নেম, এইজ, জেন্ডার, অকুপেশন, মেইলিং অ্যাড্রেস। সেকেন্ড, সিপ কমপ্লেইন। সিপ কমপ্লেইন আমরা এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ফিভার ফর 10 ডেজ, ফিভার ফর 10 ডেজ দিয়ে আমরা একটা এখানে এক্সাম্পল দিলাম, অথবা শর্টনেস অফ ব্রেথ অথবা ব্রেথলেসনেস ফর 10 ডেজ, অথবা চেস্ট পেইন ফর 3 ডেজ। এভাবেই যে কোনো একটা সিপ কমপ্লেন অলওয়েজ মিনিমাম, এখানে আমরা অনেকগুলো সিপ কমপ্লেন লিখবো না, 3টার বেশি না লেখাই ভালো। সিপ কমপ্লেন, তাহলে আমাদের সেকেন্ড হেডিং হচ্ছে সিপ কমপ্লেন, পেশেন্ট যা বলবে সেটাই লিখতে হবে পেশেন্টের ভাষায়। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, এখন আমরা এই পেশেন্টের আমরা একটা এই যে এটাতে বললাম যে আমাদের এখানে সিপ কমপ্লেন আমরা নিয়েছি কি ফিভার ফর 10 ডেজ, কারণ ফিভারের পেশেন্ট আমাদের কমন ওয়ার্ডও তোমরা দেখবে এখন করোনা পেশেন্টের ফিভার নিয়ে আসতেছে, তাহলে এখানে সিপ কমপ্লেন নিয়েছি আমরা ফিভার, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। আমরা যে সিপ কমপ্লেন বলেছি 10 ডেজ ফিভার, তাহলে এই 10 ডেজ ফিভারটাকে এখানে আমাদের ডেসক্রিপশন করতে হবে, এমনভাবে ডেসক্রিপশন দিতে হবে যাতে আমরা আমাদের ডায়াগনোসিসটা হয়ে যায়। যখন একটা উপন্যাস পড়া হয়, উপন্যাসের চরিত্র, উপন্যাস যখন পড়া হয় কিছুদূর পড়ার পর বোঝা যায় যে মানে যে উপন্যাস লিখেছে সে আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে বা কোন দিকে যাচ্ছে। ঠিক এরকম একটা মানে হিস্ট্রি এমন ভাবে বলতে হবে যাতে তোমার হিস্ট্রি থেকে আমরা অর্ধেক ডায়াগনোসিস হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, ডিটেলস অ্যাবাউট দ্য সিপ কমপ্লেন। আমরা এখানে সিপ কমপ্লেন বলেছি ফিভার ফর 10 ডেজ ডিউরেশন। 10 ডেজে যদি ফিভার হয় তাহলে এটা একুট ফিভার, যখন এটা 2 উইকস
or 3 weeks ক্রস করবে, এটা ক্রনিক ফিভার। 3 weeks আমাদের দেশে মোস্ট কমন কজ অফ ক্রনিক ফিভার ইজ টিউবারকুলোসিস। কমন কজ অফ অ্যাকুট ফিভার হচ্ছে এন্টারিক ফিভার, ম্যালেরিয়া, তোমার ইউটিআই, এগুলো হচ্ছে কমন। এটা ডিউরেশন দিয়ে আমরা বলতাম এটা অ্যাকুট মানে এটা ক্রনিক অর অ্যাকুট ফিভার। আমাদের এই পেশেন্টের ক্ষেত্রে 10 days মানে অ্যাকুট। সেকেন্ড হচ্ছে গ্রেড ফিভার, গ্রেড লো গ্রেড অর হাই গ্রেড। লো গ্রেড ফিভার হয় সাধারণত টিউবারকুলোসিসে। আমরা লো গ্রেড ফিভার এলাম টিউবারকুলোসিস কিনা, ইভেনিং রাইজ কিনা, এটা আমরা জিজ্ঞেস করবো। আর হাই গ্রেড আমাদের কমন হচ্ছে ফিভার, ম্যালেরিয়া মানে এন্টারিক ফিভার, ম্যালেরিয়া, ইউটিআই, এগুলো ভাইরাল ফিভার, এগুলো হচ্ছে কমন। আচ্ছা, ফিভারের টাইপ দিয়ে কন্টিনিউড, ইন্টারমিটেন্ট, রেমিটেন্ট। কন্টিনিউড, ইন্টারমিটেন্ট, রেমিটেন্ট আমরা জিজ্ঞেস করবো কন্টিনিউড কিনা। কন্টিনিউড যদি হয় তাহলে মোর লাইকলি ডিউ টু এন্টারিক ফিভার অর টাইফয়েড ফিভার আমরা যেটা বলি। আর ইন্টারমিটেন্ট ফিভার সাধারণত কমনলি ম্যালেরিয়া, ইউটিআই, সেপসিস এনিহোয়ার ইন দ্য বডি বা অ্যাবসেস এনিহোয়ার ইন দ্য বডি, এটা মনে হয়। আর রেমিটেন্ট ফিভার লাং অ্যাবসেসে হয়, ইউজুয়ালি লাং অ্যাবসেসে রেমিটেন্ট ফিভার হয়, অথবা এই কালাজ্বরের পেশেন্টও রেমিটেন্ট ফিভার হতে পারে। অ্যাসোসিয়েটেড ফিচার্স মানে সিলস, রাইগর, সোয়েটিং, এই যেগুলো আমরা জিজ্ঞেস করবো। সিলস উইথ রাইগর যদি থাকে, ইন্টারমিটেন্ট ফিভার, তারা ফিভার ফর 10 days, হাই গ্রেড ইন্টারমিটেন্ট ফিভার, সিলস অ্যান্ড রাইগর, সাবসাইড উইথ সোয়েটিং, হয়। তাহলে আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস ইজ ম্যালেরিয়া, ইউটিআই মোস্ট কমন। তাহলে আমরা সিলস, রাইগর এন্ড সোয়েটিং দিয়ে, এটার সাথে আরো কিছু ফিচার্স আছে যেগুলো আমাদের সেই ফিচার্স হলো আলাদা কোনো ফোকাল সাইন আছে কিনা। ফিভার থাকলে ফোকাল সাইন আছে কিনা আমাদেরকে জিজ্ঞেস করতে হয়। ফিভার উইথ কাফ, যদি কাশি থাকে উইথ স্পুটাম তাহলে ডিউ টু রেসপিরেটরি ইনফেকশন। আর বার্নিং মিচুরেশন থাকে তাহলে ইউটিআই। ফিভার উইথ ডায়রিয়া অর কনস্টিপেশন তাহলে এটা ডিউ টু এন্টারিক ফিভার। এগুলো আমরা জিজ্ঞেস করবো এটার সাথে। আর ওয়েট লস যদি থাকে সাথে তখন হবে টিউবারকুলোসিস। তাহলে ডিটেলস হিস্ট্রি লাগবে এখানে। তাহলে আমরা যে এখানে আমরা যে ইয়েটা বলা হচ্ছে 10 days ফিভার উইথ হাই গ্রেড ফিভার, স্টেপলার প্যাটার্ন, দেয়ার ইজ এ বাউল diarrhea or constipation present, that are most likely due to enteric fever. The history of pathogen illness is a negative feature. নেগেটিভ কিছু ফিচার এখানে বলতে হয় যে আমাদের ডায়াগনোসিসের জন্য। যেমন আমরা এটা যেহেতু এন্টারিক ফিনা, ম্যালেরিয়া না, এটা আমরা কিভাবে শুরু করবো? দেয়ার ইজ নো contact with patient of tuberculosis, there is no traveling into endemic zone of malaria, এগুলো বলে আমরা তাহলে নেগেটিভ ফিচারগুলোকে বলে ফেলবো। তোমাদের এই পয়েন্টগুলো বোঝা গেছে? স্যার রেমিটেন্ট মানে কি বুঝাইছেন? হ্যাঁ, মানে হিস্ট্রি অফ এটা হচ্ছে সিপ কমপ্লেইন যেটা বলছি আমরা সেটাকে ডিটেইলস করব। তার সাথে অ্যাসোসিয়েটেড ফিভার মানে ফিভার যদি হয় আমরা একটা ডেসক্রিপশন মানে একটা স্যাম্পল দেওয়া হলো এখানে। যদি ফিভার হয় সেটা আমরা কিভাবে, ফিভারের ডিউরেশন, লো গ্রেড না হাই গ্রেড, টাইপস, এটা কন্টিনিউড, ইন্টারমিডিয়েট না রেমিটেন্ট ফিভার, অ্যাসোসিয়েটেড ফিভার, অ্যাসোসিয়েটেড ফিচার্স, সিলস, রাইগর, সোয়েটিং আছে কিনা, ওয়েট লস আছে কিনা, তারপর হচ্ছে কন্টাক্ট উইথ পেশেন্ট টিউবারকুলোসিস, এন্ডেমিক জোন অফ ম্যালেরিয়াতে মানে ট্রাভেলিং হিস্ট্রি আছে কিনা, এগুলো আর কি। ঠিক আছে, বোঝা গেছে? আর কিছু নেগেটিভ ফিচারও? জি স্যার। ঠিক আছে তাহলে। আচ্ছা, হিস্ট্রি অফ ফার্স্ট ইলনেস। তাহলে আমাদের ফোর্থ যে ইয়াটা প্যারামিটার এখানে, ফোর্থ যে হেডিংটা সেটা হচ্ছে হিস্ট্রি অফ ফার্স্ট ইলনেস। মানে ফার্স্ট ইলনেসে এরকম কোনো রিলিভেন্ট লাগবে। রিলিভেন্ট বলতে আমরা এখানে হিস্ট্রিতে আমরা পেয়েছি হলো এই ফিভার ফর 10 days। তাহলে এই পেশেন্টের কোনো কন্ট্যাক্ট উইথ মানে প্রিভিয়াস কোনো টিউবারকুলোসিস ছিল কিনা, তারপরে যে প্রিভিয়াস যে কোনো ম্যালেরিয়া কোনো ইয়া ছিল কিনা, তারপরে হচ্ছে কোনো অ্যাবসেস ছিল কিনা, আদার মানে কালাজ্বর বা ম্যালেরিয়া এসব কোনো হিস্ট্রি ছিল কিনা, আদার ফিভার হিস্ট্রি ছিল কিনা, এটা আমাদের নিতে হবে
এটার সাথে রিলিভেন্ট, অন্য ইরিলিভেন্ট নিলে হবে না, রিলিভেন্ট গুলাই আমাদের এখানে দরকার। আচ্ছা, এখন হচ্ছে ড্রাগ হিস্ট্রি। ড্রাগ হিস্ট্রিতে বিশেষ করে আমরা এখানে তো আমরা বলেছি ফিভারের হিস্ট্রি, তাহলে অ্যান্টিবায়োটিক হিস্ট্রি নেওয়া লাগবে। অ্যান্টিবায়োটিক শুধু নিলে হবে না, ডোজ মানে কোন ডোজে খাইছে এটা। যদি পেশেন্ট বলে যে পেশেন্ট যদি তোমাদেরকে বলে যে আমরা এটা আমি যে ওষুধটা খাচ্ছি অ্যান্টিবায়োটিক, এটা সিঙ্গেল ডোজ, তাহলে এটা সেফিক্সিম হতে পারে। আর যদি এজিথ্রোমাইসিন হতে পারে, যদি ডাবল ডোজ হয় তাহলে এটা সেফোরোক্সিম হতে পারে, তারপর হচ্ছে আদার যে ড্রাগগুলো হতে পারে এগুলা। আর ডোজ দিয়া হতে পারে, যদি ইনজেকশন হয় 1 গ্রাম নেয় তাহলে এটা মোর লাইকলি সেপ্টাএক্সন হতে পারে। তাহলে যে ডোজিংটা আমাদের দরকার। তারপরে ডিউরেশন, অ্যান্টিবায়োটিক যে পেশেন্ট নিল সেই অ্যান্টিবায়োটিকের ডিউরেশনটা কতদিন ছিল, 5 দিন। যেমন এই এজিথ্রোমাইসিন 3 দিনেও হয়ে যায় অনেক সময়, 3টা ডোজ নিলেও অনেক সময় এডুকুয়েট হয়ে যায়। সেফটাএক্সন 7 ডেজ লাগে, অ্যামোক্সিসিলিন টিডিএস করে এখানে প্রায় 1 সপ্তাহ লাগে। তাহলে ডোজ এবং ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট। এডুকুয়েট ডিউরেশন হলো কেন, এডুকুয়েট ডোজ হলো। আচ্ছা, কোন রুটে নিয়েছে, তাহলে আইভি অর আইএম কিনা, আইভি অর আইএম। আইভি যদি নেয় তাহলে ইনজেক্টেবল সেফটাএক্সন হতে পারে। আইভিতে বায়োঅ্যাভেলেবিলিটি বেশি, ওরাল আছে। তাহলে এখানে ড্রাগ হিস্ট্রি বলতে আমরা হবে, যেহেতু এখানে ফিভারের পেশেন্ট আমরা নিয়ে। শোনা যাচ্ছে? এখানে তো নেটওয়ার্ক, তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। তাহলে এখন মানে এটা ড্রাগের হিস্ট্রিতে কখনোই ভুল করলে এটা হবে না, এটা অ্যান্টিবায়োটিক। কারণ এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট এন্টেরিক ফিভার, ড্রাগ রেজিস্ট্যান্ট ইউটিআই হচ্ছে। ড্রাগের হিস্ট্রিগুলো নিতে হবে, অ্যাডিকুয়েট ডোজ এবং ডিউরেশন সহ, রুট সহ, সাইড ইফেক্ট সহ। পার্সোনাল হিস্ট্রি, তাহলে পার্সোনাল হিস্ট্রিতে কি আসবে, স্মোকিং এর সাথে এখানে কি সম্পর্ক আছে, ফিভার। স্মোকিং এ লাং ড্যামেজ হয়, লাংসের যে সিলিয়াগুলো মানে ড্যামেজ হয়, তখন রিপিটেড ইনফেকশন হয়। যারা স্মোকার ওদের রিপিটেড ইনফেকশন হবে, হবে জন্য ওদেরকে ভ্যাকসিন দেওয়া লাগে। তাহলে স্মোকিংটা অ্যালকোহল কনজাম্পশন, বডি ইমিউনিটি কমে যায়, এদের ইনফেকশন হতে পারবে। তারপরে সুইং ব্যাটেল নাট, পার্সোনাল এক্সপোজার হিস্ট্রি, সেক্সুয়াল এক্সপোজার, এদের সিপিলি আগে হয়তো এখন ইউটিআই হয়, গনোকক্কাল ইনফেকশন হয়। এই ইনফেকশন ভাইরাল ইনফেকশন হতে পারে, এইচআইভি হতে পারে, এইডস হতে পারে। এগুলা ফিভারের সাথে রিলেটেড এক্সপোজারের হিস্ট্রি লাগবে। তাহলে পার্সোনাল হিস্ট্রির মধ্যে হচ্ছে স্মোকিং, অ্যালকোহল কনজাম্পশন, তারপরে সুইং ব্যাটেল নাট, এক্সপোজার মানে সেক্সুয়াল এক্সপোজার, এই হিস্ট্রিটা অবশ্যই লাগবে। ফ্যামিলি হিস্ট্রি, মানে ফ্যামিলি হিস্ট্রি হচ্ছে এখানে রিলিভেন্ট ফ্যামিলি হিস্ট্রি, আদার ফ্যামিলি মেম্বার কোনো ফিভার ছিল কিনা। যেমন এন্ট্রিক্সটা এটা ফিকো ওরাল রোডে ট্রান্সমিশন হয়। যদি কারো ভাইরাস থাকে, করোনা থাকে, তাহলে সেই ফ্যামিলি মেম্বারের আদার ফ্যামিলি মেম্বারও হতে পারে, বা ফ্যামিলি তারপরে ম্যালেরিয়া হয়েছে, এগুলা মানে নিতে হবে ফ্যামিলি হিস্ট্রিতে, এরকম ফিভার আছে কিনা সেটা। যদি পেশেন্ট ফিমেল হয়, ফিমেলের মেনস্ট্রুয়াল হিস্ট্রি নেওয়া লাগবে। মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে মানে মেনার কি, তারপর হচ্ছে এমেনোরিয়া, তারপর হচ্ছে মেনস্ট্রুয়াল হিস্ট্রিতে মেনোরেজিয়া, ইরেগুলার। এটা প্রোডাক্টিভ এজ এখন মানে 35 ইয়ার্স ফিমেল মানে এমেনোরিয়া নিয়ে প্রেজেন্ট করছে, তখন আমার প্রেগনেন্সি কিনা ইভালুয়েট করা লাগবে। প্রেগনেন্সি যদি ইউটিআই হয় তাহলে এটা মানে সেই ইউটিআই ট্রিটমেন্টটা ইমিডিয়েটলি করা লাগবে, নাহলে প্রেগনেন্সি কমপ্লিকেশন হতে পারে। সেজন্য আমাদের মেনস্ট্রুয়াল হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট ইন কেস অফ ফিমেল পেশেন্ট। সোশিও ইকোনমিক কন্ডিশন কেন দরকার? সোশিও ইকোনমিক কন্ডিশনে পেশেন্টের ইনকাম কত? কারণ আমি একটা নিউমোনিয়া ডায়াগনোস আর সেপসিস আর ফিভার পেশেন্ট নিয়ে আসলে তুমি সেপসিস ডায়াগনোস করলা, সেপসিস ডায়াগনোস তুমি
আদার ম্যানোপেনা আরম্ভ করলে ম্যানোপেনা 1000 টাকার মিনিমাম 30,000 টাকা লাগবে। 7 দিনে হলো 21,000, মানে 21 থেকে 25,000 টাকা লাগবে। তাহলে আমি সোসিও ইকোনমিক কন্ডিশন যদি না জানি, আমি একটা ওষুধ লিখে দিই, সেটা হবে না। সোসিও ইকোনমিক কন্ডিশনগুলো মোস্ট মানে ইম্পর্টেন্ট টু ম্যানেজ দ্য পেশেন্ট, মানে কস্ট ইফেক্টিভনেস। আচ্ছা, এখন হচ্ছে জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনে পেশেন্ট আমি জেনারেল এক্সামিনেশন করবো। জেনারেল এক্সামিনেশনে বডি বিল্ড, ক্লাবিং করলে অনেকগুলো লিস্ট আছে, সব লিস্ট আমি হয়তো দিনে তোমরা দেখে নিবা। জেনারেল এক্সামিনেশনে বডি বিল্ড আর হলো নিউট্রিশনের স্ট্যাটাস, প্রথমে দুইটা বডি বিল্ড আর নিউট্রিশনের স্ট্যাটাস দুইটা আলাদা জিনিস। বডি বিল্ড হচ্ছে জাস্ট ফ্রেমটা, মানে বেটে না নাকি টল, মানে স্ট্রাকচারটা কতটুকু আর কি, এটাই মানে স্কেলিটনটা হচ্ছে বডি বিল্ড। মানে এটা শর্ট কিনা, এই যে তোলা শর্ট হলে মানে এটা মানে এটা ডারফিজম আছে কিনা, তারপরে এখানে হচ্ছে আর যদি এই যে মানে এটা লং হয় তাহলে জায়েন্টিজম কিনা আমরা চিন্তা করি আর কি। নিউট্রিশনাল স্ট্যাটাস হলো মানে ফ্যাট বডি মাসেল, এটা যে আমরা বুঝি নিউট্রিশনাল স্ট্যাটাস। আর এনিমিয়া, তারপরে হচ্ছে আমরা জন্ডিস দেখি, সায়ানোসিস, ক্লাবিং করি নাই কে, লিক নাই কে, তারপরে হচ্ছে ইডেমা, টেম্পারেচার, তারপরে হচ্ছে পালস রেট, তারপর হচ্ছে রেসপিরেটরি রেট দেখে আমরা এগুলো ভাইটালসগুলো লিখে আমরা শেষ করি। তাহলে জেনারেল এক্সামিনেশনে মানে জেনারেল এক্সামিনেশন করার মানে ইম্পর্টেন্স হচ্ছে কি আমরা কোন সিস্টেমে যাব। যেমন জেনারেল এক্সামিনেশন করতে গিয়ে যদি আমরা কারো এনিমিয়া পাই, তাহলে এটা হচ্ছে কোন সিস্টেমের ডিজিজ, হেমাটোলজিক্যাল। তখন আমরা হেমাটোলজিক্যাল কোনো ধরনের সমস্যা আছে না, প্রবলেম আছে কিনা আমরা দেখবো। কি দেখবো আমরা? লিম্ফ দেখবো, লিম্ফ আছে কিনা, হেপাটোমেগালি আছে কিনা, স্প্লিনোমেগালি আছে কিনা দেখবো আমরা। আর পেশেন্টের কোনো গাম হাইপারট্রফি আছে কিনা, আর কোলিনাইকি আছে কিনা, এগুলো দেখবো আমরা। তাহলে হচ্ছে আর যদি আমরা জেনারেল এক্সামিনেশন করতে গিয়ে পেশেন্টের জন্ডিস পাই, তখন আমরা হ্যাপামে ঢুকবো, তখন হেপাটোমেগালি আছে কিনা দেখবো, সিরোসিসে কোনো ফিচার আছে কিনা দেখবো, পেশেন্টের জন্ডিস। তাহলে জেনারেল এক্সামিনেশন হচ্ছে জেনারেলি। আর জেনারেল এক্সামিনেশন করতে গিয়ে আমরা যদি হাই ব্লাড প্রেশার পাই, তো আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমে যাব। আর জেনারেল এক্সামিনেশন করতে আমরা যদি ইডেমা পাই, তখন তাও আমরা রেনাল সিস্টেমে আর হলো কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমরা যাব। তাহলে জেনারেল এক্সামিনেশনের ইম্পর্টেন্স এটাই। জেনারেলি আমি এক্সামিন করব কুইকলি, একদম মানে মাথা চুল থেকে আরম্ভ করে পা পর্যন্ত। মানে হেয়ার এক্সামিনেশন ইম্পর্টেন্ট কি, দেখা যায় যদি পেশেন্ট ম্যালনিউট্রিশন থাকে, হেয়ারটা থাকবে লাস্টারলেস, ব্রিটেল, স্পার্স হেয়ার থাকবে, এটা দেখে আমরা বুঝে ফেলি এটা ম্যালনিউট্রিশন। আর একদম আইয়ে যদি আমরা এক্সামিনেশন করে লেগ সোয়েলিং পাই, তখন আমরা ইডেমা বলি। ইডেমা হার্ট ফেলিওর হতে পারে, তারপর হচ্ছে কিডনি থেকে হতে পারে, এরকম আর কি। আর এনিমিয়া বললাম, জন্ডিস বললাম, সায়ানোসিস যদি থাকে তাহলে আমরা মনে করি এটা রেসপিরেটরি কোনো সেটা আমরা চিন্তা করি। এভাবেই এই যদি আমরা এখানে এই কোনো জয়েন্ট সোয়েলিং পাই, আমরা এটা রিমাটোলজিতে আমরা যাব, রিমাটোলজিতে কোনো ডিজিজ কিনা এভাবে আর কি। তাহলে আমরা এখানে বডি বিল্ড, নিউট্রিশনাল স্ট্যাটাস, তারপর এনিমিয়া, সায়ানোসিস, জন্ডিস, লিম্ফ নোড। জেনারেল এক্সামিনেশন করতে গিয়ে আমরা যদি লিম্ফ নোড পাই, লিম্ফ অ্যাডেনোপ্যাথি পাই, তখন আমরা মনে করি এটা হেমাটোলজিক্যাল ডিজিজ হতে পারে, ইনফেকশন হতে পারে, তারপরে মেলিগন্যান্সি, লিম্ফোমা বা সেকেন্ডারি হতে পারে। এবার আমরা ওইভাবেই এটাকে আমরা করবো। মানে জেনারেল এক্সামিনেশনের ব্যাপারটা তোমরা বুঝেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি আগাচ্ছি। সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশন হচ্ছে কি, আমি জেনারেল এক্সামিনেশন করলাম, করে এখন আমি সিস্টেমিক এক্সামিনেশন। সিস্টেমিক এক্সামিনেশনে যদি আমি রেসপিরেটরি সিস্টেম দেখতে চাই, তখন আমাকে দেখতে হবে ওই সিস্টেম দেখতে হবে। আমরা জেনারেল এক্সামিনেশনে যে সিস্টেমগুলো আমরা এই সিস্টেমের এই ফাইন্ডিংস পেয়েছি, ওগুলো আমরা আগে বলবো। যেমন জেনারেল এক্সামিনেশন করতে গিয়ে আমরা যদি এই পেশেন্টের জন্ডিস পাই, তাহলে আমরা কি করবো? অ্যাবডোমেন এক্সামিনেশন করবো। অ্যাবডোমেন কেন? হেপাটোমেগালি আছে কিনা, এস আছে কিনা, তারপর হচ্ছে স্প্লিন, এগুলো আমরা দেখবো। আর যদি আমরা জেনারেল এক্সামিনেশনে
এই আমরা পাই ইডেমা পাই, তাহলে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম অথবা রেনাল সিস্টেম দেখবো। এভাবে ওই সিস্টেম আগে দেখবো, বাকি সিস্টেমগুলো পরে। তাহলে আমরা সিস্টেমগুলা, যেই সিস্টেমগুলো দেখা লাগবে সেটা হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, মানে চেস্ট এক্সামিনেশন, কার্ডিওভাস্কুলার সিস্টেম হচ্ছে আমরা পাস বিপি, যে হচ্ছে আমরা ওরাল ক্যাভিটি, অ্যাবডোমেন, এগুলা দেখা লাগবে। তারপর হচ্ছে রেনাল সিস্টেমে আমরা দেখবো অ্যাবডোমেনে রেনাল অ্যাঙ্গেল দেখবো, মানে লাম আছে কিনা, টেন্ডার কিনা, তারপর কিডনি ভ্যালুটেবল কিনা, তারপর হচ্ছে ব্লাডার পালপেবল কিনা, এগুলো আমরা দেখবো। আর এক্সটার্নাল জেনিটালিয়া দেখবো, এটা হচ্ছে আমাদের জেনিটাল ইউরিনারি সিস্টেমের পার্ট। তাহলে এইভাবে আমাদের জেনারেল এক্সামিনেশন করবো। এখন মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তাহলে এখন মনে করো আমি যে পেশেন্টকে আজকে আমরা যেটা নিলাম ফিভার ফর 10 days, তাহলে আমরা পেলাম ফিভার ফর 10 days, হাই গ্রেড ফিভার, কন্টিনিউড ফিভার, পেশেন্টের তাহলে 10 days হাই গ্রেড কন্টিনিউড ফিভার উইথ স্টেপ ল্যাডার প্যাটার্ন, আর পেশেন্টের তার সাথে এই আর অন্য কিছু আমি পেশেন্টের হিস্ট্রিতে এক্সামিনেশনে তেমন কিছু পাওয়া যায়নি, তখন আমার এখানে আমাকে এই 3-4টা ডিডি আমাকে দিতে হবে, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে আমি এখানে এই ডিডিগুলো লিখবো। তাহলে আবার এখানে ডিডিগুলো লিখবো আমি। 1 নম্বরে লিখবো টাইফয়েড ফিভার অর এন্টেরিক ফিভার, 2 নম্বরে আমাদের কোনো ভাইরাল ফিভার হইতে পারে এটা, তারপরে 3 নম্বরে ইউটিআই হইতে পারে, এই ইউটিআই হইতে পারে। এভাবে আমি 4-5টা ডিডি দিব। আর নিউমোনিয়া অফ এক্সামিনেশন করে ডিডি অর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমি মানে 4টা, আমি 5টা ক্রস করবো না, 3টা লিখতে পারলে ভালো, তুমি কনফিডেন্টলি 3টা লিখবে, অথবা 4টা বা 5টা, এর বেশি আমরা যাবো। তাহলে আমরা এখানে ডিডি হলো ডিডি আমরা করলাম। ডিডি গুলা আমরা এক্সক্লুড করবো কিভাবে বলা হচ্ছে, যেমন যদি এন্টেরিক ফিভার হয় তাহলে ফিকুরাল লোডে, অর্থাৎ কোনো কন্টামিনেশনে পয়েন্ট আছে কিনা, তারপরে হচ্ছে ওই তোমার জিআইটি কোনো কমপ্লেন আছে কিনা, ডায়রিয়া, কনস্টিপেশন, এগুলা। আর যদি আমি জ্বরের সাথে যদি বার্নিং মিচুরেশন পাই, তাহলে আমি এটা ইউটিআই, আমার ইউটিআইতে আমি নিয়ে যাব। আর কাফ উইথ স্পুটাম পাই, এটা নিউমোনিয়াতে নিয়ে যাব। আর যদি আমি এটা এন্ডেমিক জোন অফ ম্যালেরিয়াতে যদি ট্রাভেল লাগে রিসেন্ট হিস্ট্রি, তার সাথে ফিভারটা যদি ইন্টারমিটেন্ট হয়, তাহলে আমরা এটা তার সাথে সিক্স রাইগর আছে, আমরা এটা ম্যালেরিয়াতে নিয়ে যাবো। তাহলে এভাবে আমি এখানে ডিডিগুলা সেট করবো। ডিডি সেট করে আমার পরবর্তী যে ইয়াটা সেটা হচ্ছে ইনভেস্টিগেশন। আমি ইনভেস্টিগেশন ফিভারের জন্য আমি কি সিবিসি করাবো, তারপরে একটা চেস্ট এক্সরে করাবো, ইউরিন আরএমএ করাবো, ইউরিনের এক্সামিনেশন করাবো, তারপরে ব্লাডের আমরা কালচার করাতে পারি, যদি কোনো স্টুল আরএমএ করাতে পারি। এগুলো করে আমরা এখানে ডিডি গুলো আমরা করতে পারবো। যদি আর কোমরবিডিটি কোনো আছে, ডায়াবেটিস আছে কিনা, এই জন্য আমরা করবো। তারপর হচ্ছে যদি কোনো মানে এই ফিভারের জন্য, পলিসিস্টাইটিসের জন্য, অ্যাপেন্ডিসাইটিসের জন্য ফিভারের জন্য আমরা আল্ট্রাসাউন্ড করে দেখবো। তারপর চেস্ট আদার কোনো ইয়ে আছে কিনা, টিবি আছে কিনা, আমরা চেস্ট এক্সামিনেশন করে দেখবো। এমটি করবো ডিডি গুলো এস্টিমেট করার জন্য। ম্যালেরিয়াল প্যারাসাইট করবো। তাহলে এগুলো ইনভেস্টিগেশন, আমরা রিলিভেন্ট ইনভেস্টিগেশনগুলো করবো। আচ্ছা, এখন ক্লিনিক্যাল ডায়াগনোসিস। তাহলে আমি প্রথমে একটা হিস্ট্রি এক্সামিনেশন করে সব এক্সামিনেশন করে আমরা 3 থেকে 4টা ডিডি আমরা করলাম। সেই ডিডিগুলার রেঞ্জ কভার করে সেরকম ইনভেস্টিগেশন করলাম করে এখন আমি একটা ডায়াগনোসিস আসবো। আমি এখন পেলাম কি ইনভেস্টিগেশন করে যে এটা এন্টেরিক ফিভার অর টাইফয়েড ফিভার, এরকম মানে ডায়াগনোসিসের। ম্যালেরিয়াল প্যারাসাইট যদি পজিটিভ হয়, আমরা এটা ম্যালেরিয়াল পেলাম অনেকগুলো পার্সেন্ট, তাহলে আমরা এটা ইউটিআই বলবো ক্লিনিক্যালি। তারপরে ম্যানেজমেন্ট এখন হচ্ছে অ্যাকর্ডিং টু ডায়াগনোসিস মধ্যে আমরা ম্যানেজ করব, এবং ম্যানেজ করে আমাদের হিস্ট্রি এক্সামিনেশন হচ্ছে আমাদের পুরো পারফরম্যান্সটা এখানেই শেষ। আচ্ছা, এখন মানে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তোমরা থার্ড ইয়ার হিসেবে সবগুলো একসাথে তোমাদের কঠিন মনে হইতে পারে,
অথবা সবগুলো একসাথে মনে থাকবে না, তোমরা এই জন্য হেডিং গুলা তোমরা মনে রাখবে। হেডিং অনুযায়ী তোমরা যখন আগাবে তখন তোমাদের কোনো কিছু বাদ পড়বে না, ঠিক আছে? এখন এই তোমাদের কোশ্চেন আছে কোনো? বেশি কঠিন মনে হয়েছে? হ্যাঁ, না স্যার। আচ্ছা No, তাহলে sir. বুঝা গেছে তো? আচ্ছা ইয়েস স্যার। এখন এই মানে আচ্ছা এখানে একটা পয়েন্ট বাদ গেছে, সেটা হচ্ছে কি, সেই পয়েন্টটা হচ্ছে এই ধরো তোমাদেরকে এখানে হলো এই ক্লিনিক্যাল ডায়াগনোসিসের আগে ক্লিনিক্যাল ডায়াগনোসিস আছে, ইনভেস্টিগেশন ডিডি, এই যে সিস্টেমিক এক্সামিনেশন পরে কেমন সিস্টেমিক এক্সামিনেশন একটা সেলিয়েন্ট ফিচার আসবে, কেমন সেলিয়েন্ট ফিচার, মানে এখন তো আমরা ডিটেলস বলেছি এতক্ষণ পর্যন্ত, এখানে এসে একদম সেলিয়েন্ট ফিচারটা কিরকম, যে আমরা ধরো আজকে আমরা যেটা বলছি 10 ডে ফিভার, এই যে আমাদের মিস্টার এক্স 40 years male patient presented with fever for 10 days which is high grade and step ladder pattern. The continued fever associated there is associated constipation or diarrhea. His or her other family member also affected with fever. There is no history of contacted patient of tuberculosis. There is no traveling into endemic zone of malaria. তারপর হচ্ছে এই there is no contacted patient of tuberculosis. তাহলে এগুলো আমরা নো দিয়ে বললাম, যে তারপর হচ্ছে এই এরকম করে আমরা ইন ব্রিফে যেটা বলবো সেটা হবে একটা সেলিয়েন্ট ফিচার। তখন আমরা একটা সেলিয়েন্ট ফিচার অ্যাড করতে হবে, এক পৃষ্ঠারও কম, মানে অল্প সেন্টেন্সে আমরা একটা সেলিয়েন্ট ফিচার রেডি করতে হবে সিস্টেমিক এক্সামিনেশনের পরে। তারপরে আসবে ডিডি। এখন আমি সেলিয়েন্ট ফিচার বলার পরে আমার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসগুলো আমি এখানে সেট করব, সেট করে তারপরে এখানে ইনভেস্টিগেশন করার পর আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস, দেন ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু আচ্ছা আমাদের কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করতে পারি নাকি? কোয়েশ্চেন আছে তোমাদের কোনো? No, sir. জানার কিছু আছে? তাহলে এখানে হিস্ট্রি এই দুটো বেশি ইম্পর্টেন্ট। একটা সিপ কমপ্লেন, কেমন তোমরা যদি সিপ কমপ্লেন ঠিক মতো লিখতে না পারো তাহলে ডায়াগনোসিস তো তুমি অন্যদিকে চলে যাবা। সিপ কমপ্লেন আর তারপর হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে এই যেই সিপ কমপ্লেন আছে সেই সিপ কমপ্লেনটা দিয়ে এখানে ইলাবোরেট করা, তারপরে অ্যাসোসিয়েট ফিচারগুলো আনা, আর হচ্ছে তোমার ওই নেগেটিভ ফিচারগুলো বলা। আচ্ছা এখানে হিস্ট্রি অফ ফার্স্ট ইলনেসে তোমরা ভুলে ধরো হাইপারটেনশন, অ্যাজমা, ডায়াবেটিস এগুলো ফার্স্ট হিস্ট্রিতে আসবে না, এগুলো হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে। হাইপারটেনশন কি তোমার হইতে পারে, এটা ফার্স্ট হিস্ট্রি, এটা সবসময় আছে। এখন মেডিকেশন আছে অ্যাজমা সবসময় থাকবে, তাহলে এটা হিস্ট্রি অফ ফার্স্ট ইলনেস আসবে না, এটা হচ্ছে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস আসবে। পেশেন্ট অ্যাজমাটিক, কন্ট্রোল উইথ মানে ওরাল অর ইনহেলার এভাবে বলতে হবে। আর ডায়াবেটিস ফর 10 years or 5 years with more or less control with oral hypoglycemic agent or ইনসুলিন, এভাবে এখানে আমাদের মানে হিস্ট্রি অফ ফার্স্ট প্রেজেন্ট ইলনেসে বলতে হবে। হিস্ট্রি অফ ফার্স্ট ইলনেসে যেগুলো ফার্স্ট ছিল রিলিভেন্ট, যেমন এই পেশেন্টের ক্ষেত্রে পেশেন্টের আগে কোনো টিবি হয়েছিল কিনা, আগে কোনো ফিভার হয়েছিল কিনা, সেটা হলো ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি আজকে। এই তোমরা এই পার্সেন্টেজগুলো মেসেজ করে দিয়ে দাও, কেমন? এখন ওকে স্যার, আপনাকে স্যার মেসেজ করে দিয়েছি। তাহলে এখানে বলো কারা কারা অ্যাবসেন্ট বলো, তাহলে আমি এটা এখানে দিয়ে দিই, তাহলে তো হয়ে যাচ্ছে। বলতে পারবে? জি স্যার। কারা কারা অ্যাবসেন্ট একটু বলো। কত নম্বর রুল?
স্যার অ্যাবসেন্ট হচ্ছে স্যার রোল 16, রোল 16। আচ্ছা, তারপরে দেন স্যার রোল 19, রোল 19, আর স্যার 47। 47 না? জি স্যার। দাঁড়া, 47। ঠিক আছে, আর সবাই আছে তাই না? জি স্যার। আর সবাই জয়েন করেছে। আচ্ছা, তাহলে এই তোমরা হচ্ছে 6 বেস তাই না? জি 6 স্যার। বেস না? এমবিবিএস থার্ড ইয়ার 6 বেস, ঠিক আছে? জি স্যার আমরা, জি স্যার ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে খোদা হাফেজ। Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম। Alaikum, sir.